বাইরের 24 জন রয়ের লোক ছিল, সেটাও তো আমরা ওখানে উল্লেখ করেছি। আমরা কোনো সৈনিককে এই তদন্তে জড়িত করিনি, ওইটা আমাদের পারভিউর বাইরে। বরং আমাদেরকে বলা হয়েছে নতুন কোনো সৈনিক যদি থাকে তাদেরকে ইনক্লুড করার জন্য। তা আমরা 11 মাস ইনকোয়ারি করে বলছি যে আপনিই দোষী এটার জন্য, আর উনি বলছেন যে আপনি বিচার করা যাবে না। তাহলে এই দেশটা আবার পিলখানা হবে, সারা বাংলাদেশটা পিলখানা হবে। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স চারিদিকে দাঁড়িয়ে থাকবে পুতুলের মতো, আর শত্রু এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে চলে যাবে। বলো, আমরা যদি এটা শাস্তি নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু এটা আমাদের স্বাধীনতা থাকবে না ভবিষ্যতে। এখন বিজিবিতে ঢুকে একটা সৈনিক যদি বলে যে আর্মি অফিসার আমরা চাই না, এই বিজিবির অর্গানাইজেশন কি তোমার কি নিজের বাবার সম্পত্তি? যেখানে আর্মি ফেল করে গেছে, যেখানে আপনার র্যাব ফেল করে গেছে, যেখানে ডিজিএফআই ফেল করে গেছে, যেখানে এনএসআই ফেল করে গেছে, আপনি কি মনে করেন এদের বিচার হবে না? এখন প্রশ্ন হলো যে ঠিক আছে, বাইরের লোক ছিল, আমাদের যে এত লোক রাইফেল নিয়ে যে ওইখানে পিলখানায় যে ডেমনস্ট্রেশন করলো, এসব কি বাইরের? মানে সব বাইরের? তাহলে আমাদের সৈনিকরা কি করতেছিল ওইখানে? তা প্রতিরোধ করলো না কেন? আপনারা যে বের করলেন, সরকার আপনাদেরকে কি বলেছে এই রিপোর্ট দেওয়ার পর? কতটুকু আশ্বস্ত করেছে যে আপনাদের রিপোর্টটা কার্যকর করা হবে? এটা আমরা এই প্রশ্নটা আমি কেন করলাম সেটা বলি যে কিছু আইনজীবী বলছেন আপনাদের এই রিপোর্টটা কোনো কাজে লাগবে না, এটা একটা আইওয়াশ, এটা একটা মিডিয়া ট্রায়াল বা মিডিয়া ক্যাম্পেইন এরকম বলা হচ্ছে, কিছু কিছু আইনজীবী বলেছেন। তো আপনি কি মনে করেন আসলে এই বিষয়টা? দেখেন, হোয়াট ইজ ল? আইন কোন আইন? দেশের মানুষ যেটা করে সেটাই আইন হয়। একটা সময় দেশের ম্যাক্সিমাম লোক যে কাজটা করতেছে সেটাকে সরকার আইনে পরিণত করে। দেশের 100% লোক চায় যে এই বিচার হোক। কাজে এখানে আইনের ব্যত্যয় যদিও হয়ে থাকে আমাদের তরফ থেকে, আইন শুড বি চেঞ্জড। যদি আমরা আইন মানতাম, ওই আইনজ্ঞদেরকে আমি বলতে চাই, আমরা যদি পাকিস্তানের আইন মানতাম তাহলে 71 সালে এ দেশ কি স্বাধীন হয়? যদি শেখ হাসিনার আইন যদি মানত তাহলে জুলাই বিপ্লব কি হয়? হয় না, হয় না। এখন পলাশির পুনরাবৃত্তি আমরা দেখলাম পিলখানায়। এই বিচার যদি না হয়, আমি ওখানে ওই চেয়ারে বসে আমি বলেছি আমার কমিশনকে যে এই যে আমরা 8 জন, আমাদের উপরে ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করছে। আমরা কি বলছি এই তদন্তে? আমরা কোনো সৈনিককে এই তদন্তে জড়িত করিনি, ওইটা আমাদের পারভিউর বাইরে। বরং আমাদেরকে বলা হয়েছে নতুন কোনো সৈনিক যদি থাকে তাদেরকে ইনক্লুড করার জন্য, অপরাধী যদি থাকে। বুঝতে পারছেন? সেদিক থেকে বাংলাদেশের সব সৈনিকই অপরাধী, বিকজ কেউ এটা প্রতিবাদ করেনি। যে 3 জন করেছে তাদেরকে মেরে ফেলেছে এরা। আমি আবারও বলি, আমার আন্ডারে যখন বিজিবি ছিল তাদেরকে দিয়ে আমি অসাধ্য সাধন করিয়েছি। এখন সাহসী সৈনিক, আমি তার প্রশংসা করি, কিন্তু তারা যেটা কাজ করেছে এটা তো গর্হিত। আমি আর্মিতে এসছি বা বিডিআরে আমি এসছি, আমাকে জোর করে কেউ আনছে? এখন আর্মিতে গিয়ে আপনি বলতেছেন যে আমার মতন চলতে হবে আর্মিকে? নো, আর্মি চলবে দেশের মানুষ যেভাবে চায়, বা তাদের ল যেভাবে আছে। আমার কথা হলো যে দেশের মানুষ যেভাবে চায় সেভাবে তো চলতে হবে। এখন বিজিবিতে ঢুকে একটা সৈনিক যদি বলে যে আর্মি অফিসার আমরা চাই না, এই বিজিবির অর্গানাইজেশন কি তোমার কি নিজের বাবার সম্পত্তি যে আমি যেমন চাবো তেমন চলবে? তোমাকে তো কেউ জোর করে আনে নেই। দেয়ার ইজ এ ল। যদি কোনো অপরাধ কোনো অফিসার করে থাকে, তোমরা প্রতিবাদ করেছো, ঠিক আছে, তাদেরকে জিম্মি করো, ঠিক আছে না? তাদেরকে হত্যা করতে হবে কেন? তাদের পরিবারের উপর নির্যাতন করতে হবে কেন? আপনি বলেন আমাকে। রাইট, সেটাই। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মানে আইনজীবীরা এই কথা বলেছে যে ইনকোয়ারি অ্যাক্টের অধীনে এইসব তদন্ত কমিশন গঠন হয়, যাদের সুপারিশ শুধু করে, তাদেরটা আসলে ধর্তব্যে নেওয়া হয় না। আপনি কি মনে করেন আপনাদের? না, তা কি করে হবে? বিকজ কমিশন অ্যাক্ট 1956 খুব সম্ভব, এর মাধ্যমে এটা কোর্ট হিসেবে কাজ করে। আমরা কিন্তু কোর্ট হিসেবে কাজ করেছি। যেমন আমার স্ট্যাটাস ছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজ, এবং আমার যারা মেম্বার ছিলেন তারা ছিলেন হাইকোর্টের মাননীয় জাজ ছিলেন। সেই স্ট্যাটাস আমাদের ছিল, এবং আমরা নিজেরাও কোর্ট হিসেবে কাজ করেছি। আমার প্রশ্ন হলো, যেখানে 57 জন অফিসার নিহত হলো, এই বিদ্রোহ যারা বা এই হত্যাযজ্ঞ যারা বন্ধ করতে পারেনি, যাদের আন্ডার কমান্ড ছিল সৈনিক, তারা যেটা করতে পারেনি, যেখানে আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট দেওয়ার কথা দিতে পারেনি, যেখানে আর্মি ফেল করে গেছে, যেখানে আপনার র্যাব ফেল করে গেছে,
যেখানে ডিজিএফআই ফেল করে গেছে, যেখানে এনএসআই ফেল করে গেছে, আপনি কি মনে করেন এদের বিচার হবে না? হওয়া উচিত। আপনি যদি উচিত মানে কি, শুধু সৈনিকরা এদেরকে মেরেছে তা তো নয়, সৈনিকরা যে এদেরকে মারলো এটাকে প্রিভেন্ট করা গেল না কেন? সেই কারণগুলো বের করার জন্য তো আমরা 11 মাস ইনকোয়ারি করে বলছি যে আপনিই দোষী এটার জন্য, আর উনি বলছেন যে আপনি বিচার করা যাবে না। তাহলে এই দেশটা আবার পিলখানা হবে। শুধু পিলখানা, তখন পিলখানায় থাকবে না, সারা বাংলাদেশটা পিলখানা হবে। আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স চারিদিকে দাঁড়িয়ে থাকবে পুতুলের মতো, আর শত্রু এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে চলে যাবে। যদি ল না থেকে থাকে, ল শুড বি ফ্রেমড। ল ফ্রেম করতে হবে। ল মানুষের জন্য, মানুষ ল এর জন্য নয়। যদি আইন না থাকে, আইন ফ্রেম করতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি চান। এবং আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে বলতে চাই সরকারকে, সেটা হলো যেগুলো সুপারিশ আমরা করেছি সেটা তো করেছি, সময়ের স্বল্পতার জন্য অনেক কিছুই আমরা করতে পারিনি। ওইখানে ফাইন্ডিংসে এবং ওপিনিয়নে যাদের নাম আছে, যাদের বিষয়গুলো আছে, বলবো এটা পর্যালোচনা করার জন্য একটা এক্সপার্ট কমিটি গঠন করা উচিত সরকারের। এই কটা প্রশাসনের লোককে দিয়ে এটা করলে হবে না। এটা আমাদের কমিশনের যদি কোনো সদস্যকে তারা নিতে পারে, নিয়ে একটা এক্সপার্ট কমিটি গঠন করে খুব অতি সত্বর এটা পুরো স্টাডি করে আরও এটার পরিধি কী করে বাড়ানো যায়। কারণটা হলো, আমরা যদি এটা শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের স্বাধীনতা থাকবে না ভবিষ্যতে। আমি যেটা জানতে চাই যে দুটো যে মামলা হয়েছিল তার একটার রায় বিচারিক আদালতে হয়ে গেছে, এখন সুপ্রিম কোর্টে এটা মানে প্রক্রিয়াধীন এখন, এবং আরেকটা বিস্ফোরক মামলা এখনো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে, ওটা আর কিছু আগায়নি। সেই ক্ষেত্রে আপনাদের এই রিপোর্টটা, এটা কি আসলে আমলে নেবে কোর্ট? তাদের বিচার কথাটা হলো দুটাই বিডিআর মানে হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, দুটাই জড়িত। কিন্তু এটা তো বিদ্রোহ হিসেবে ওই মামলাগুলি হয়েছে, কিন্তু আপনারা তো বলছেন বিদ্রোহই এখানে প্রধান নয়। এখানে বিদ্রোহ তো আছেই, তারপর হত্যাযজ্ঞ হয়েছে। উদ্দেশ্যটা হলো বিদ্রোহটা ঘটানো হয়েছে হত্যা করার জন্য, মূল বিষয়টা হলো হত্যা করার জন্য। যেটা আমি আপনাকে বুঝালাম যে ডাল ভাত যদি হয়ে থাকে, যে তো সৈনিক তো নিজের জীবনকে, সে তো জীবিত থাকবে নিজে, যে অফিসারের কাছ থেকে সেটা আদায় করছে সে তাকে জীবিত রাখবে। তাকে মেরে ফেলার মানেটা হলো কি, নিজের জীবনকে আমি। কিন্তু সৈনিকরা তো আপনাদেরকে এরকম বলেছে যে তারা হত্যা করেনি, বলা হচ্ছে এমন আমরা ইন্টারভিউ আমি পেয়েছি যে যেখানে বলা হয়েছে বাইরের থেকে সৈনিক মানে কিছু বিডিআর সদস্যর পোশাক পরা ছিল, যেটা কিনা এরা আসলে বিডিআর এর সদস্য ছিল। এটা আমরাও পেয়েছি, আমরাও এটা পেয়েছি। আমরা এটাও পেয়েছি হত্যার সঙ্গে বিডিআর সদস্য জড়িত। সিপাহি সেলিম স্বীকার করেছে নিজে যে আমি হত্যা করেছি। আমি যতটুকু জানি, বাড়ি লুট করে, সোনা গয়না লুট করে নিয়ে গেছে বাড়ির অফিসারের বাড়ির থেকে, অফিসার পরিবারকে নিগৃহীত করেছে, তা থেকে ধরা হয়েছে, সে সোনাদানাগুলোকে নেওয়া হয়েছে। কিন্তু বাইরে থেকে কি আসলেই এসেছিল বলা হয়? আমরা তাই বললাম যে ওই যে 65 জন আর ওই 57 জনের কোনো হিসাব নাই। এখন মনে করেন যে বাইরের থেকে এসছিল, এই যে যেমন 65 জন, আর এক জায়গাতে পাওয়া গেছে 24 জন সঙ্গে তাপসের মিটিং হয়েছে, তারপরে ওখানে সোহেল তাজও উপস্থিত ছিল। এখন প্রশ্ন হলো যে ঠিক আছে বাইরের লোক ছিল, আমাদের যে এত লোক রাইফেল নিয়ে যে ওইখানে পিলখানায় যে ডেমনস্ট্রেশন করলো, এসব কি বাইরের? মানে সব বাইরের? তাহলে আমাদের সৈনিকরা কী করতেছিল ওইখানে? তা প্রতিরোধ করলো না কেন? আমার প্রশ্নটা হলো, যারা এই কথা বলছে তাকে আপনি প্রশ্ন করবেন যে যদি বাইরের প্রতিবেশী দেশ থেকে এসে থাকে 50 জন বা 100 জন, তারা এসে এখন হত্যাযজ্ঞ করলো, তাহলে আমাদের সৈনিকরা তাদেরকে প্রতিরোধ করলো না কেন? তাদের কাছে তো হাতিয়ার ছিল। মানে আপনি বলতে চাইছেন এসেছে, করেছে, কিন্তু প্রতিরোধ কেন করা হলো না? প্রতিরোধ করা হয় নাই, কোড ভাঙা হয়েছে, অফিসারদেরকে গুলি করেছে, অফিসারদেরকে নিগৃহীত করেছে, অফিসারদের হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ তুলে নিয়েছে, আমাদের সৈনিকরা করেছে। এটা অনেকবার তদন্ত করে এটা করা হয়েছে। বাইরের সৈনিক যে ছিল না তা তো আমি বলছি না, বাইরের লোকও থাকতে পারে। যেহেতু আমরা ওই যে হিসাবটা আপনাকে দিলাম, আমি 65 জন 57 জন, বাইরের 24 জন রয়ের লোক ছিল, সেটাও তো আমরা ওখানে উল্লেখ করেছি।